কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের কম্পিউটার বা ফোনগুলো কিভাবে এতগুলো কাজ একসাথে করে ফেলে? একদিকে ব্রাউজিং চলছে, সাথে গানও বাজছে, আবার মেসেজও আসছে, সবকিছু যেন একদম একই সময়ে ঘটছে। আজকের এই আলোচনাতে আমরা এই জাদুর পেছনের আসল কৌশলটা কি তা জানব। প্রশ্নটা খুবই সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের নিয়ে যাবে অপারেটিং সিস্টেমের একেবারে মূল কেন্দ্রে, যেখানে একটা দারুণ বুদ্ধির খেলা চলে। কিভাবে একটা মাত্র সিপিইউ এতগুলো কাজ একসাথে সামলায়? আসলে সত্যিটা হলো এটা এক ধরনের বিভ্রম। আর এই বিভ্রমটা তৈরি করার যে কৌশল তার নামই হলো মাল্টি প্রোগ্রামিং। তো চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। তাহলে প্রথম ধাপেই এই ভ্রমের পর্দাটা একটু সরানো যাক। যদিও আমাদের চোখে মনে হয় সবকিছু একসাথে হচ্ছে, আসল ঘটনাটা কিন্তু বেশ আলাদা। দেখুন, মাল্টিপ্রোগ্রামিংয়ের মূল আইডিয়াটাই হল সিপিইউ যেন 1 সেকেন্ডের জন্য খালি বসে না থাকে। অপারেটিং সিস্টেম কি করে? অনেকগুলো কাজ বা প্রসেসকে মেমোরিতে রেডি করে রাখে আর খুব দ্রুত গতিতে তাদের মধ্যে অদল বদল করতে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হল যে কোনো এক মুহূর্তে সিপিইউ কিন্তু আসলে একটাই কাজ করছে, কিন্তু এই অদল বদল এতটাই দ্রুত হয় যে আমাদের মনে হয় সব কিছু একসঙ্গেই চলছে। এই পুরো ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য আমরা একটা দারুণ তুলনা ব্যবহার করতে পারি। ধরুন, প্রত্যেকটা চলমান প্রোগ্রাম বা প্রসেস হলো হাসপাতালের এমার্জেন্সি রুমে আসা একজন রোগী। মানে আমরা যখনই কোনো অ্যাপ খুলি, সেটা ব্রাউজার হোক বা মিউজিক প্লেয়ার, অপারেটিং সিস্টেম সেটার জন্য একটা প্রসেস তৈরি করে। এই প্রসেসটাই হলো আমাদের সেই রোগী, যা সিপিইউ বা ডাক্তারের সেবা দরকার। একজন রোগীর মতোই একটা প্রসেসও কয়েকটা অবস্থার মধ্যে দিয়ে যায়। প্রথমে এটা নিউ বা নতুন অবস্থায় তৈরি হয়, তারপর সিপিইউর জন্য রেডি বা প্রস্তুত হয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করে। সুযোগ পেলেই রানিং অবস্থায় ডাক্তারের মানে সিপিইউর কাছে যায়। আচ্ছা, যদি কোনো ফাইল লোড করতে হয় বা কোনো ইনপুটের জন্য অপেক্ষা করতে হয়, তখন সেটা ব্লকড হয়ে যায়। ঠিক যেমন একজন রোগী ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করে, রিপোর্ট এলে আবার রেডি হয়ে লাইনে দাঁড়ায়, আর সব শেষে কাজ ফুরিয়ে গেলে হাল্টেড বা সমাপ্ত হয়, মানে রোগী ছাড়া পেয়ে যায়। এখন প্রশ্ন হল, অপারেটিং সিস্টেম এতগুলো রোগীর ট্র্যাক রাখে কিভাবে? এর জন্য সে ব্যবহার করে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি। এটা হুবহু একজন রোগীর মেডিকেল চার্টের মতো। এর মধ্যে প্রসেসের আইডি, তার এখনকার অবস্থা কী, সে কতটুকু কাজ করেছে, এরপর কি করবে, এই সব তথ্য লেখা থাকে। ইমার্জেন্সি রুমে একজন ট্রিয়াজ নার্স যেমন ঠিক করেন কোন রোগীর অবস্থা বেশি গুরুত্বপূর্ণ আর কাকে আগে ডাক্তারের কাছে পাঠাতে হবে, আমাদের অপারেটিং সিস্টেমেও ঠিক তেমনই একজন দ্বাররক্ষক বসে আছে। এই দ্বাররক্ষকের আসল নাম হল শিডিউলার। ওয়েটিং রুমে মানে রেডি অবস্থায় থাকা এতগুলো প্রসেসের মধ্যে থেকে কোন প্রসেসটি এরপর সিপিইউর কাছে যাবে, সেই ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কিন্তু এই শিডিউলারই নেয়। কিন্তু এই ট্রায়াজ নার্স বা শিডিউলার কিভাবে সিদ্ধান্তগুলো নেয়? এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রোটোকল আছে। চলুন সেগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। শিডিউলিংয়ের কৌশলগুলো মূলত দুই ধরনের। প্রথমটা নন প্রিএমটিভ, মানে একজন রোগী একবার ডাক্তারের চেম্বারে ঢুকলে তার সব কাজ শেষ না হওয়া পর্যন্ত বের হবে না। আর দ্বিতীয়টা হলো প্রিএমটিভ। এখানে একজন সাধারণ রোগী চেকআপ চলার সময় যদি হঠাৎ আরও জরুরি কোনো রোগী চলে আসে, তাহলে ডাক্তার আগের জনকে থামিয়ে নতুন জরুরি রোগীটাকে দেখতে শুরু করতে পারে। সবচেয়ে সহজ কৌশলটা কি হতে পারে? অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। সোজা বাংলায়, যে লাইনে আগে দাঁড়িয়েছে সেই আগে সেবা পাবে। শুনতে তো বেশ ন্যায্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এর একটা বড় সমস্যা আছে। আর সেই সমস্যাটাই হলো কনভয় এফেক্ট। ভাবুন তো, হাইওয়ে টোল প্লাজায় আপনার সামনে যদি একটা বিশাল ধীরগতির ট্রাক দাঁড়িয়ে থাকে, তাহলে তার পেছনের ছোট ছোট গাড়িগুলো কিন্তু অকারণে আটকে থাকে। ঠিক সেভাবেই যদি লাইনের সামনে একটা অনেক বড় আর সময় সাপেক্ষ কাজ আটকে যায়, তাহলে তার পেছনে ছোট আর জলদি শেষ হওয়ার মতো কাজগুলোও বসে থাকে। এই কনভে এফেক্ট কাটানোর একটা বুদ্ধিদীপ্ত উপায় হল শর্টেস্ট জব ফার্স্ট। এই পদ্ধতিতে শিডিউলার অনুমান করার চেষ্টা করে যে কোন কাজটা শেষ হতে সবচেয়ে কম সময় লাগবে আর তাকেই আগে সুযোগ দেয়। এতে গড় অপেক্ষার সময় অনেক কমে আসে, যা খুবই কার্যকর। আরেকটা যৌক্তিক পদ্ধতি হল প্রায়োরিটি শিডিউলিং। এখানে প্রত্যেকটা কাজকে তার গুরুত্ব অনুযায়ী একটা প্রায়োরিটি নম্বর দেয়া হয়, আর সবচেয়ে বেশি প্রায়োরিটির কাজটাই আগে সিপিইউ পায়। কিন্তু ভাবুন তো, এর ফলে কি সমস্যা হতে পারে? সমস্যাটা হলো স্টারভেশন বা অনাহার। যদি সিস্টেমে সমানে হাই প্রায়োরিটির কাজ আসতেই থাকে, তাহলে কম প্রায়োরিটির বেচারা কাজগুলো হয়তো সিপিইউ ব্যবহারের সুযোগই পাবে না কোনোদিন। এর একটা চমৎকার সমাধানও আছে, যার নাম এইজিং।
এখানে হয় কি, কোনো কাজ যদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তাহলে সিস্টেম দয়া করে তার প্রায়োরিটি একটু একটু করে বাড়িয়ে দেয়। এখন আসা যাক আজকের দিনের অপারেটিং সিস্টেমগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা কৌশলে, যার নাম রাউন্ড রবিন। এটা সবচেয়ে ন্যায্য অ্যালগোরিদমগুলোর মধ্যে একটা। এখানে প্রত্যেকটা প্রসেসকে একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য সিপিইউ ব্যবহার করতে দেয়া হয়। কখনো এমন হয়েছে না যে একটা অ্যাপ হ্যাং করে গেছে কিন্তু মাউসটা ঠিকই নড়ছে? ওটা সম্ভব হয় এই রাউন্ড রবিন শিডিউলিংয়ের জন্য, কারণ এটা নিশ্চিত করে যে মাউস নাড়ানোর মতো ছোট কিন্তু জরুরি কাজটাও যেন তার ভাগটা ঠিকঠাক পায়। এই যে প্রত্যেকটা কাজকে একটা নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হচ্ছে, সেই ছোট্ট সময়টাকেই বলা হয় টাইম কোয়ান্টাম। এটা সাধারণত 10 থেকে 100 মিলিসেকেন্ডের মতো খুব অল্প একটা সময় হয়। এই সময়টুকু শেষ হলেই প্রসেসটাকে থামিয়ে দিয়ে লাইনের একদম পেছনে পাঠিয়ে দেওয়া হয় আর পরের জন সুযোগ পায়। কিন্তু একটা প্রসেসকে থামিয়ে আরেকটাকে চালু করার মাঝে অপারেটিং সিস্টেমকে কিছু বাড়তি কাজ করতে হয়। তাকে আগের প্রসেসের সব তথ্য তার পিসিবি থেকে সেভ করতে হয় এবং নতুন প্রসেসের তথ্য মেমোরিতে লোড করতে হয়। এই অদল বদলের প্রক্রিয়াটাকেই বলে কনটেক্সট সুইচ। আর এর একটা খরচ আছে, মানে টাইম কোয়ান্টাম যদি খুব বেশি ছোট হয় তাহলে বারবার কনটেক্সট সুইচ করতে গিয়ে সিস্টেমের অনেকটা সময় নষ্ট হয়, যা আসলে গতি কমিয়ে দেয়। তাহলে আমরা এতক্ষণে যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে পুরো ব্যাপারটাই আসলে একটা নিখুঁত ভারসাম্য রক্ষার খেলা। একটা অপারেটিং সিস্টেমকে একসাথে অনেকগুলো লক্ষ্যের মধ্যে ব্যালেন্স করতে হয়। একদিকে তাকে দেখতে হয় যেন প্রতি সেকেন্ডে সবচেয়ে বেশি কাজ শেষ হয়, আবার এটাও খেয়াল রাখতে হয় যেন কোনো একটা কাজের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে না হয়। একই সাথে সিস্টেমটাকে ন্যায্যও হতে হয় যাতে কোনো কাজই বাদ না পড়ে। আর সবশেষে আমরা যখন কোনো ক্লিক করি তার রেসপন্সটা যেন সঙ্গে সঙ্গে আসে সেটাও নিশ্চিত করতে হয়। শেষ পর্যন্ত এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, সেই মসৃণ ঝঞ্ঝাটহীন অভিজ্ঞতাটা তৈরি করা যা আমরা আমাদের কম্পিউটার বা ফোন ব্যবহার করার সময় পাই। যখন সবকিছু এক নিমিষেই হয়ে যায়, তার পেছনে অপারেটিং সিস্টেমের এই জটিল শিডিউলিংয়ের একটা বিশাল অবদান থাকে। কিন্তু এখানেই তো শেষ নয়। প্রশ্নটা হলো, ভবিষ্যতে কি হবে? আমাদের ডিভাইসগুলো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, আমাদের চাহিদাগুলো আরও জটিল হচ্ছে। এই নতুন চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য এই শিডিউলিং অ্যালগোরিদমগুলোকে ভবিষ্যতে আরও কতটা বুদ্ধিমান হতে হবে, এটা সত্যিই একটা ভাবনার বিষয়।